আসসালামু আলাইকুম, সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই অনলাইন আয়োজন। আপনাদের সাথে বেশ কয়েকটা ক্লাস নিয়ে ফেললাম, তাই না? একে একে আজকে হবে শেষ ক্লাস। ব্যাকরণের একটা টপিক বাকি আছে, সেটা হলো কি? এটা হলো প্রকৃতীয় প্রত্যয়। প্রকৃত প্রত্যয়কে ব্যাকরণের একটু জটিল, কঠিন এবং ভয়ঙ্কর, ভীতিকর, ভয়াবহ টপিক মনে করা, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। ব্যাপারটা পুরোটাই ভিন্ন। ব্যাকরণের যতগুলো টপিক আছে এগুলোর মধ্যে সবচেয়ে সহজ, সবচেয়ে মজাদার, সবচেয়ে সুখকর, সবচেয়ে আরামদায়ক টপিক হলো প্রকৃতি প্রত্যয়। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে, বিশ্বাস হবে। প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় এটা খুবই সহজ একটা টপিক। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন? ব্যাপারটা হলো ব্যাকরণ সারা জীবন মুখস্থের উপর দিয়ে আমরা পার করেছি। আচ্ছা বলেন তো, গণিত, অঙ্ক অঙ্ক গণিত, গণিতে কি মুখস্থের মধ্যে মজা পাওয়া যায়? গণিতে কি, গণিত কি মুখস্থের বিষয়? আর মুখস্থ করে কি এতে এই গণিতের মজা মেলে? যারা গণিতের স্টুডেন্ট বা গণিত ভালো বোঝেন তারা এটা নিশ্চয়ই জানবেন যে গণিত আসলে মুখস্থ করার কোনো বিষয় নয়, এটা বোঝার বিষয়, এটা বুঝে নেওয়ার বিষয়, ঠিক না? প্রকৃতি প্রত্যয় এটাও তাই। প্রকৃতি প্রত্যয় এটাও বোঝার বিষয়। আর যদি এটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে প্রত্যয় আপনার কাছে এগিয়ে যাবে। তখন প্রত্যয়, প্রত্যয় আপনার কাছে হয়ে যাবে পানি। প্রত্যয় সমান সমান পানি। কথা কি বুঝেছি? তখন প্রত্যয় আপনার কাছে কি হয়ে যাবে? পানি হয়ে যাবে, পানি পানি। কখন হবে? যেটা বোঝার বিষয় সেটা বুঝলেই এটা আপনার কাছে পানি হয়ে যাবে। কথা কি বুঝেছি? মুখস্থের বিষয় মুখস্থ করলে পানি, বোঝার বিষয়, ব্যাকরণ বোঝার বিষয়, বুঝিয়ে দেওয়ার বিষয়, বুঝে নেওয়ার বিষয়। এটা সাহিত্য আপনাদের যা বলেছি শুধু আমি কি এই মানে এটা শুধু জানিয়ে দিয়েছি, এখানে বোঝার কোনো বিষয় নেই। সাহিত্য 3 দিন যাবত 3টা লেকচারে যা আলোচনা করেছি কি সেটা শুধু বুঝে নেওয়ার বিষয়, বুঝে মানে শিখে নেওয়ার বিষয় না, এটা শুধু শিখে নেওয়ার বিষয়। আমি বলেছি আপনারা কি করেছেন? শিখে ফেলেছেন। কিন্তু সাহিত্য, ব্যাকরণ, এটা বুঝিয়ে দেওয়ার বিষয়, এটা বুঝে নেওয়ার বিষয়। কিন্তু আমরা এই জীবনে যতগুলো ব্যাকরণের ক্লাস পেয়েছি অধিকাংশ ক্লাসে কি, একাডেমিক জীবনে অধিকাংশ ক্লাসে আমরা শুধু মানে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে মানে শিখিয়ে দেওয়া আসলে হয় নাই, আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় নাই। যে কারণে আমরা ব্যাকরণের উপরে যে মজা, ব্যাকরণ থেকে যে মজা পাওয়ার কথা ওটা আমরা পাই না। আজকে আমরা একটা টপিক আলোচনা করব, প্রকৃতি ও প্রত্যয়। আশা করি প্রত্যয় আপনাদের কাছে পানি হয়ে যাবে, পানি। ওকে, তাহলে শুরু করা যাক। ওকে, তাহলে তাহলে প্রত্যয় আলোচনা করার আগে আমি কয়েকটা বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দিব। একটা হলো দেখা যায় কি লিখেছি, ইট। দেখা যায় কি লিখেছি, গুণ। আবার কি লিখেছি, বৃদ্ধি।
এ কোণ বৃদ্ধি। কি শুনেছেন এই শব্দগুলো? হ্যাঁ, এই শব্দগুলো শুনেছেন? এগুলো যদি আমি না বুঝি, ব্যাকরণ কখনো আমার কাছে সহজবোধ্য হবে না, এটা আমার কাছে পানি মনে হয়। তো এই তিনটা জিনিস বুঝলে ব্যাকরণ পানি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এই তিনটা জিনিস আগে একটু বুঝিয়ে গেল। আচ্ছা, প্রত্যয় সমান পানি, এটা মনেই থাকে। আর এটা প্রমাণ দেখবো আমরা ক্লাসের শেষে। কি বলেন? ক্লাসের শেষে দেখবো প্রত্যয় পানি। আচ্ছা, তার আগে একটু আমার সাথে কথা বলবেন। হ্যাঁ, আচ্ছা বলুন তো, হ্যাঁ হচ্ছে বলুন। কি লিখেছি বলেন তো? সংসার যোগ স্নিক। সংসার যোগ স্নিক কি হবে? সংসার যোগ স্নিক সংসার স্নিক হওয়ার কথা। কি বলে? ঠিক না? সংসার যোগ কার কথা? হ্যাঁ, তো সংসার যোগ স্নিক কি হওয়ার কথা? হওয়ার কথা সংসার। সংসার স্নিক, সংসার যোগ স্নিক সংসার স্নিক, তাই না? কিন্তু সংসার স্নিক না হয়ে কি হবে? মুখস্থ তো আছে নাকি? সাংসারিক। সংসার। আচ্ছা, তাহলে সংসার যোগ স্নিক কিভাবে সাংসারিক হলো? হ্যাঁ, এটা আমাদের জানতে হবে। শোনেন, মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। হ্যাঁ, একদম মনোযোগ দিয়ে। সংসার, এটাকে বলা হয় প্রকৃতি, আর এটাকে বলা হয় প্রত্যয়। তাই তো? এটা প্রকৃতি আর এটা প্রত্যয়। প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে আমরা যা পাই, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রত্যয়ান্ত শব্দ। কি বলা হয়? এটা প্রকৃতি, এটা প্রত্যয়, আর এটা হলো প্রত্যয়ান্ত শব্দ। ঠিক আছে, এখন দেখেন, প্রকৃতির সাথে যখন প্রত্যয় যুক্ত হয়, প্রকৃতির সাথে যখন প্রত্যয় যুক্ত হয়, তখন সাধারণত প্রত্যয়ের সবটুকুই প্রকৃতির সাথে যুক্ত হয় না। প্রত্যয় সবটুকুই প্রকৃতির সাথে যুক্ত হয় না, কিছু যুক্ত হয়, কিছু বাদ চলে যায়। প্রত্যয়ের কিছু যুক্ত হয়, কিছু বাদ চলে যায়। এখন এই যে একটা প্রত্যয় লিখেছি স্নিক, বলেন তো, এই স্নিক প্রত্যয়ের আবার টুকু কই? কতটুকু যুক্ত করব, কতটুকু ভাঙবো, এই টুকু টুকু গুলা কোথায়? টুকরা টুকরা গুলো কি কি আছে তাহলে এর মধ্যে? একটু বিশ্লেষণ করি। আচ্ছা, এটাকে যদি বিশ্লেষণ করি, প্রথমে কি পাবো? মূর্ধন্য স। তারপরে কি পাবো? মূর্ধন্য ন। তারপরে কি পাবো? রস্বই কা। তারপরে কি পাবো? ক। আমরা তো জানি, তাই না, যে প্রত্যেকটা কার চিহ্ন বর্ণের সাথে যুক্ত হয়, আর বর্ণের যেদিকেই যুক্ত হোক না কেন, আগে পরে উপরে নিচে, এটা সবসময় পরেই থাকে, বর্ণের পরেই এটা থাকে। তো আমরা চোখে দেখছি বর্ণের আগে, কিন্তু আসলে এগুলো বর্ণের পরে। তার মানে আগে মূর্ধন্য ষ, এখানে কি, এখানে কোন কোন বর্ণ? যেমন আমরা যদি বলি উষ্ণ, উষ্ণ বলতে কি? উষ্ণ,
মূর্ধন্য স আর মূর্ধন্য না। এই যে উষ্ণ মানে স্নিক, তাহলে স্নিকে মূর্ধন্য স মূর্ধন্য আগে আর তারপরে হলো রস্বই কার, তাই তো? এখন দেখেন তো, এটা প্রকৃতি আর এটা প্রত্যয়। প্রকৃতি সংসার, সংসার প্রকৃতির সাথে যখন স্নিক প্রত্যয় যুক্ত হলো, তখন সংসারের সাথে পুরো স্নিকটা কি যুক্ত হয়েছে? না। এখানে আমরা দেখছি সংসার, অর্থাৎ সং অনুস্বর সয়াকারের সার র সার নাই, সংসার নাই, আমি সংসার মুছে দিয়েছি। এখন কি আছে? এখানে একটা আছে আকার, তারপরে এখানে রস্বই কার আর এখানে ক। বলেন তো, প্রত্যয় ছিল স্নিক, স্নিক প্রত্যয় মূর্ধন্য স মূর্ধন্য রস্বই আর ক, এখান থেকে কি কি যুক্ত হয়েছে? স্নিক প্রত্যয়ের কতটুকু যুক্ত হয়েছে এই সংসারের সাথে? এখানে আমরা দেখতে পাচ্ছি রস্বই এখানে এসেছে, ক এখানে এসেছে, তাই না? রস্বই আর ক, রস্বই আর ক এই দুটো যুক্ত হয়েছে। তাহলে মূর্ধন্য স মূর্ধন্য ন এই দুটো কোথায় গেল? নাই, হাওয়া 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 ও হাওয়া, হ্যাঁ? মূর্ধন্য স আর মূর্ধন্য ন এই দুটো হাওয়া হয়ে গেছে, যুক্ত হয়েছে শুধু মূর্ধ রস্বই আর ক। তাহলে এই যে স্নিক প্রত্যয় মূর্ধন্য সমূর্ধন্য বাদ গেছে, রস্বই আর ক যুক্ত হয়েছে, রাইট? আকার তো এখানে নাই, আকারের কিছু এখানে আসে নাই। আকার কোথা থেকে এসেছে সেটা আমরা পরে দেখছি। তাহলে স্নিক প্রত্যয়ের মূর্ধন্য মূর্ধন্য কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। তাহলে প্রত্যয়ের যে অংশটুকু বাদ যায় তাকেই বলা হয় ইট। বুঝেছি? ইট কাকে বলে? ইট হলো প্রত্যয়ের একটা অংশ যেটা প্রকৃতির সাথে প্রকৃতি থেকে প্রত্যয়ের একটা অংশ যেটা বাদ চলে যায়, প্রকৃতির সাথে যুক্ত না। তাহলে লেখেন ইট কাকে বলে। লেখেন প্রত্যয়ের যে অংশটুকু, প্রত্যয়ের যে অংশটুকু প্রকৃতির সাথে যুক্ত না হয়ে, প্রত্যয়ের যে অংশটুকু প্রকৃতির সাথে যুক্ত না হয়ে, প্রকৃতির সাথে যুক্ত না হয়ে বাদ চলে যায় বা বাদ হয়ে যায়, তাকেই বলা হয় ইট। দেখেন, প্রত্যয়ের যে অংশটুকু প্রকৃতির সাথে যুক্ত না হয়ে বাদ চলে যায় তাকেই বলা হয় ইট। প্রত্যয়ের যে অংশটুকু প্রকৃতির সাথে যুক্ত না হয়ে বাদ চলে যায় তাকেই বলা হয় ইট। তাকেই বলা হয় ইট। ঠিক আছে? প্রত্যয়ের যে অংশটুকু প্রকৃতির সাথে যুক্ত না হয়ে বাদ চলে যায় তাকেই বলা হয় ইট। ইট ক্লিয়ার হতো? তাহলে ইট হলো প্রত্যয়ের অংশ যেটা প্রকৃতির সাথে যুক্ত হয় না, বাদ চলে যায়। ইট বুঝলাম। এবার দেখেন এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলেন, একটু ক্লিয়ার করে বলেন, বুঝতে পেরেছেন কিনা এতটুকু? এতটুকু বুঝেছেন কিনা বলেন, কমেন্টস করেন। এবার আসবো আমরা, এই যে দেখেন এটা প্রকৃতি এটা প্রত্যয়, প্রকৃতির সাথে যখন প্রত্যয় যুক্ত হয়, খেয়াল করেন, প্রকৃতির সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তখন প্রকৃতির আদি স্বরের, প্রকৃতির আদি স্বরের কিছু পরিবর্তন হয়। প্রশ্ন হলো আদি স্বর বলতে কি বোঝায়? প্রকৃতি এটা প্রকৃতি, সংসার যেমন এখানে একটা সংসার, এটা হলো প্রকৃতি, এর আদি স্বর শুরুতে, শুরুতে স্বর, স্বর বলতে কি বুঝি আগে আমরা সেটা বুঝি, আদিতে তো পরে আসছি। স্বর বলতে, স্বর বলতে আমরা কি বুঝবো? স্বর বলতে আমরা বুঝবো
স্বর বলতে আমরা বুঝবো স্বরবর্ণ। বলেন স্বরবর্ণ কয়টা? 11। তাহলে প্রকৃতির আদিতে এই স্বরবর্ণ 11টা, স্বরের থেকে ও পর্যন্ত এই 11টার যে কোনোটা থাকতে পারে। আদি স্বরে আদিতে বা শুরুতে এই 11টা স্বরবর্ণের যে কোনোটা থাকতে পারে। আচ্ছা, স্বরবর্ণ নাই তাহলেও কি স্বর থাকতে পারে? তাহলে কি স্বর থাকতে পারে? পারে 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 কি পারে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে না, স্বরচিহ্ন যেটাকে বলে, যেটাকে কার চিহ্ন বলে। হ্যাঁ, স্বরবর্ণ না থাকলে তাদের সংক্ষিপ্ত রূপ স্বরচিহ্ন থাকতে পারে। কয়টা? 5টা, 5টা, 10টা। কোনগুলো? স্বরের স্বরচিহ্ন, আকার, হ্রস্বইর স্বরচিহ্ন, হ্রস্বইকার, এগুলো হলো স্বরচিহ্ন। তাহলে স্বরচিহ্ন 10টার যে কোনোটা থাকতে পারে। স্বরবর্ণ নাই, স্বরচিহ্ন নাই, তাহলেও কি স্বর থাকতে পারে? স্বরবর্ণ স্বরচিহ্ন না থাকলেও কি স্বর থাকতে পারে? হ্যাঁ, না থাকলেও স্বরচিহ্ন থাকতে পারে। কোনটা বলেন তো? যেই বর্ণের কোনো কার চিহ্ন নাই, অকার। যার কোনো কার নাই সে হলো বেকার, অকার। স্বরেয় অকার বা অকার, অকার বা স্বরেয়। স্বরেয় যে কোনো ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে থাকে। আমরা জানি যে কোনো ব্যঞ্জনই স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত স্বরের সাহায্য না নেয়। আর কোন স্বরের সাহায্য নেয়? সে হলো অ। তাহলে কোনো ব্যঞ্জন আমরা স্বরবর্ণ দেখছি না, স্বরচিহ্ন দেখছি না, শুধু ব্যঞ্জন বর্ণ দেখছি, তাহলে আমরা বুঝে নিব ওই ব্যঞ্জন বর্ণের সাথে একটা কি আছে? স্বর আছে। সেটা কোন স্বর? স্বরেয়। রাইট? যেমন আমরা জানি ক, ক মানে কিন্তু ক না, কর সাথে একটা হসন্ত, তার সাথে একটা অ, দুইটা মিলে ক। কয়ের নিচে হস চিহ্ন দিয়ে তার সাথে অযুক্ত করলে ক হয়। তার মানে এরকম ক ছাড়া, মানে ক সহ সবগুলোই, সব ব্যঞ্জন বর্ণে কি থাকে? এই স্বরীয়টা যুক্ত হয়ে। তাহলে আমরা কি বলছিলাম কথাটা? যে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদি স্বরের কিছু পরিবর্তন হয়, এই পরিবর্তনকেই বলা হয় গুণ বা বৃদ্ধি। প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদি স্বরের কিছু পরিবর্তন হয়, এই পরিবর্তন। তাহলে আদি স্বর বলতে আমরা কি বুঝলাম? স্বরবর্ণ বা স্বরচিহ্ন। স্বরবর্ণ 11টা, স্বরবর্ণ না থাকলে স্বরচিহ্ন 10টা, স্বরচিহ্ন স্বরবর্ণ যদি না থাকে তবু আমরা বুঝে নেব একটা স্বর আছে, সেটা হলো অ। ঠিক আছে? এই আদি স্বরের পরিবর্তন হয়, আদি স্বরের যে পরিবর্তন হয় এই পরিবর্তনকেই বলা হয় গুণ, এই পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি। ঠিক আছে? তাহলে দেখেন প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে গুণ বা বৃদ্ধি কাকে বলে লেখেন। দেখেন প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে, প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদি স্বরের কিছু পরিবর্তন হয়। প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদি স্বরের কিছু পরিবর্তন হয়, এই পরিবর্তনকেই বলা হয় গুণ বা বৃদ্ধি। প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদি স্বরের কিছু পরিবর্তন হয়, এই পরিবর্তনকেই বলা হয় গুণ বা বৃদ্ধি। লিখেছেন? এখন প্রশ্ন হলো গুণ বৃদ্ধি কি একই কথা? না, গুণ বৃদ্ধি একই কথা না।
দুটোই পরিবর্তন, তবে কিছু পরিবর্তন আছে ওগুলোকে বলা হয় গুণ, আর কিছু পরিবর্তন আছে ওইগুলোকে বলা হয় বৃদ্ধি। তাহলে লেখেন 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 কিছু পরিবর্তনকে গুণ, কিছু পরিবর্তনকে বলা হয় গুণ, আর কিছু পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি। কিছু পরিবর্তনকে বলা হয় গুণ আর কিছু পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি। লিখেছেন? কিছু পরিবর্তনকে বলা হয় গুণ আর কিছু পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি। তাহলে কি হলো কথাটা, যে প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির আদি স্বরের কিছু পরিবর্তন হয়, এই পরিবর্তনকেই বলা হয় গুণ বা বৃদ্ধি। তবে কিছু পরিবর্তনকে গুণ আর কিছু পরিবর্তনকে বৃদ্ধি বলা হয়। এখন আমরা দেখব কোন ধরনের পরিবর্তন হলে সেটাকে গুণ বলবো আর কোন ধরনের পরিবর্তন হলে সেটাকে বৃদ্ধি বলবো। প্রথমে আসেন গুণের পরিবর্তন। দেখেন, খেয়াল করবেন, এটা প্রকৃতি আর এটা প্রত্যয়। প্রত্যয় লিখে দিয়েছি। প্রকৃতিতে কি থাকবে, আদি স্বরে রস্বই বা দীর্ঘই, বা রস্বইকার বা দীর্ঘইকার। প্রকৃতির আদিতে কি থাকবে, রস্বইকার বা দীর্ঘইকার, আর পরে যুক্ত হবে প্রত্যয়। তাহলে এই রস্বইকার বা দীর্ঘইকারের পরিবর্তে হয়ে যাবে এ অথবা একার। প্রকৃতির আদিতে যদি রস্বই বা দীর্ঘইকার থাকে তাহলে তার পরিবর্তে হয়ে যাবে এ বা একার। প্রকৃতির আদিতে যদি রস্বউ বা রস্বকার, দীর্ঘ বা দীর্ঘকার থাকে, আর এরপরে যদি প্রত্যয় যুক্ত হয়, তাহলে তাদের পরিবর্তে হয়ে যাবে ও বা ওকার। কথাটা, প্রকৃতির আদিতে যদি রস্বউ বা রস্বকার, দীর্ঘ বা দীর্ঘকার থাকে, তাহলে তার পরিবর্তে হয়ে যাবে কি ও বা ওকার। ঠিক আছে? রস্বউ বা রস্বকার, দীর্ঘ বা দীর্ঘকার থাকলে তার পরিবর্তে হয়ে যাবে ও বা ওকার। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? রস্বউ বা রস্বকার, দীর্ঘ বা দীর্ঘকার থাকলে তার পরিবর্তে হয়ে যাবে ও বা ওকার। এবার আসেন প্রকৃতির আদিতে যদি রিকার থাকে, তার পরিবর্তে হয়ে যাবে অর, অথবা এটাকে রেপ বলতে পারি। তার পরিবর্তে হয়ে যাবে অর বা রেপ। মানে কি হলো, প্রকৃতির আদিতে যদি রিকার থাকে তার পরিবর্তে হয়ে যাবে অর বা রেপ। ঠিক আছে? লেখা হয়েছে? দেখেন, মানে প্রকৃতির আদিতে যদি রস্বই বা রস্বইকার থাকে তার পরিবর্তে এ বা একার। প্রকৃতির আদিতে যদি রস্বকার বা দীর্ঘকার থাকে তাহলে তার পরিবর্তে হয়ে যাবে ও বা ওকার। প্রকৃতির আদিতে যদি রিকার থাকে তাহলে তার পরিবর্তে হয়ে যাবে অর বা রেফ। একটু লিখে নেন এবং এটা একদম এটিএম টানা মুখস্থ। কি করতে হবে এটাকে?
এটাকে টানা মুখস্থ করতে হবে। রস্বই বা রস্বইকার থাকলে একার, আহ রস্ব বা রস্যকার থাকলে ওকার, আর রিকার থাকলে রেফ অর বা রেফ। আমরা একটু উদাহরণ দেখবো এবার। লিখ যোগ আ, কি লিখেছি? লিখ যোগ আ। তাহলে প্রকৃতির আদিতে কি আছে? কার চিহ্ন আছে একটা, রস্বইকার। তাহলে রস্বইকারের পরিবর্তে কি হবে? রস্বইকারের পরিবর্তে একার হয়ে যাবে। রস্বইকারের পরিবর্তে একার হয়ে যাবে। তাহলে লি আছে, লে হয়ে যাবে। তাহলে লে খাইকা লেখা, লিখ যোগা লেখা। প্রকৃতির আদিতে যদি দীর্ঘইকার থাকে, যেমন নিযোক্তা, নিযোক্তা আছে নি, দীর্ঘইকার, তাহলে কি হয়ে যাবে? একার। তাহলে নি থেকে হয়ে যাবে নে, নেতা। নি থেকে নে, তাহলে নিযোক্তা নেতা। প্রকৃতির আদিতে যদি রস্যকার থাকে, লেখেন, হ্যাঁ আজান হচ্ছে, আমি লিখছি, আপনারা লিখে নেন। আচ্ছা, আজান হয়ে গেল, আমরা একটা কাজ করি, একটু লিখে নেন, আর আমরা নামাজের একটু ব্রেক নিয়ে নিই, নামাজের পরে আবার শুরু করবো, হ্যাঁ? ওকে।
ওকে, এবারে তাহলে আবার একটু বুঝে নিই আমরা। এখানে বলছিলাম যে প্রকৃতির আদি স্বরের যে পরিবর্তন হয় কখন, যখন প্রত্যয় যুক্ত হয়। প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে গুণ বা বৃদ্ধি বলে। এখন আদি স্বরের যে পরিবর্তন, কিছু পরিবর্তন আছে যেগুলো গুণ, কিছু পরিবর্তন আছে যেগুলোকে বলা হয় বৃদ্ধি। এখন এই যে গুণ বা বৃদ্ধি, গুণ বা এই যে বৃদ্ধি, এখন কোন গুণগুলোকে কোন পরিবর্তনগুলোকে আমরা গুণ বলবো? সেক্ষেত্রে আমরা দেখলাম আদিতে যদি হ্রস্বইকার বা দীর্ঘইকার থাকে তাহলে সেটার পরিবর্তে এ বা একার হয়। হ্রস্বকার বা দীর্ঘকার থাকলে তার পরিবর্তে ও বা ওকার হয়। রিকার থাকলে অর বা রেফ হয়। এগুলোকে বলা হয় গুণ। ঠিক আছে, মাথায় রাখবেন কিন্তু কোনগুলোকে গুণ বললাম এটা একটু খেয়াল রাখবেন, একদম টানা মুখস্থ। কি? হ্রস্বইকার দীর্ঘইকার থাকলে একার, হ্রস্বকার দীর্ঘকার থাকলে ওকার, রিকার থাকলে অর বা রেফ। এগুলো ছিল গুণের পরিবর্তন। ঠিক আছে, এবার আসবো আমরা বৃদ্ধি। কোন ধরনের পরিবর্তনকে আমরা বৃদ্ধি বলবো? দেখেন, চোখের পলকে এখানে কিছু পরিবর্তন হয়ে যাবে। প্রকৃতির আদিতে যদি হ্রস্বইকার দীর্ঘইকার আর এখানে ছিল কি একার, এ বা একার, তাহলে হ্রস্বইকার দীর্ঘইকার বা একারে পরিবর্তন হয়ে যাবে ওই বা ওইকার। এই যে এ ওই, এ ওই, হ্রস্বই দীর্ঘই আর তারপরে এর পরে কি ওই, এটা হবে ওইকার। প্রকৃতির আদিতে যদি হ্রস্বকার দীর্ঘকার থাকে তাহলে আগে ছিল কি ওকার, আর এখানে আরেকটা যোগ করব, হ্রস্বকার দীর্ঘকার বা ওকার যদি থাকে, ও বা ওকার যদি থাকে তাহলে কি হয়ে যাবে ও বা ওকার, ও বা ওকার। প্রকৃতির আদিতে যদি রিকার থাকে তাহলে তার পরিবর্তে হবে আর, কি হবে? তার পরিবর্তে হবে আর। আর প্রকৃতির আদিতে যদি অ বা অকার থাকে, অ বা অকার, অর তো কোনো কার নাই তাই না, অ যদি থাকে, অ বা অ যদি থাকে তাহলে তার সাথে প্রত্যয় যুক্ত হলে কি হবে? আ অথবা আকার। অকার থাকলে আকার হবে। ঠিক আছে, পরিবর্তনগুলো তাহলে আরেকবার একটু দেখে নি, পরিবর্তনগুলো আরেকবার একটু দেখে নি। হ্রস্বইকার দীর্ঘইকার একার থাকলে ওইকার, হ্রস্বকার দীর্ঘকার ওকার থাকলে ঔকার, রিকার থাকলে আর, অকার থাকলে আকার। ঠিক আছে, তাহলে এটা একটু মুখস্থ। কি? হ্রস্বইকার দীর্ঘইকার একার থাকলে ওইকার, হ্রস্বকার দীর্ঘকার ওকার থাকলে ওকার, রিকার থাকলে আর, আর অকার থাকলে আকার। মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এবার আমরা একটু উদাহরণ দেখবো। যেমন দেখেন, আপনারা কিন্তু আলাদা লিখে ফেলেছেন নিশ্চয়ই। গুণ আগে যেটা বলেছি সেটা গুণ, আর এখন যেটা লিখেছি বৃদ্ধি। আমি তো বোর্ডে এখানে লিখে ফেললাম, কিন্তু আপনারা এখানে লিখবেন না, আলাদা করে লিখবেন। ঠিক আছে, আলাদা করে লিখে ফেলেন, যদি না লেখেন আলাদা করে লিখে ফেলেন। এগুলো হলো বৃদ্ধি। এখন যেটা বলছি সেটা হলো বৃদ্ধি, বৃদ্ধি, বৃদ্ধি। আগের যেগুলো বলেছিলাম ওইগুলো ছিল গুণ। আচ্ছা, যেমন উদাহরণ লিখলাম, ইতিহাস যোগ স্নিক কি হবে বলেন? এখানে আমরা বলেছি রস্বই বা রস্বইকার থাকলে ওই বা ওইকার। এখানে একটা বিষয় দেখবেন, যদি আদিতে রস্বই মানে বর্ণ থাকে তাহলে বর্ণের পরিবর্তন হবে, যদি কার চিহ্ন থাকে তাহলে কার চিহ্নের পরিবর্তন হবে। আবার বলি কথাটা, যদি বর্ণ থাকে বর্ণের পরিবর্তন, কার থাকলে কারের পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ইতিহাস আছে তাহলে ই থেকে হয়ে যাবে কি ওই, তাহলে ই থেকে ওই, তাহলে ওই ই হাস।
এবার স্নিকের কি যুক্ত হবে আমরা দেখেছি, মূর্ধন্য মূর্ধন্য বাদ যায়, মানে এটা বাদ যাবে, থাকবে কি রস্বই আর ক। এই রস্বই আর ক যুক্ত হলে তাহলে ইতিহাস যোগ কি হবে, ঐতিহাসিক। ইতিহাস যোগ স্নিক, ঐতিহাসিক। আশা করি বুঝতে পারছেন। তারপরে আগে দেখেন নীতি যোগ এই প্রত্যয়টাই লিখলাম স্নিক, তাহলে কি হবে, আছে দীর্ঘইকার হয়ে যাবে ঐকার, তাহলে নৈতিক কি হয়ে যাবে, নীতি থেকে নৈতি, আর এখানে নৈতিক রস্বই আর ক, নৈতিক। তারপরে একার থাকলে কি হবে, যেমন সেনা যোগ স্নিক, সেনা যোগ স্নিক, তাহলে আছে সে হয়ে যাবে সই, সই। তাহলে সেনা যোগ স্নিক কি হয়ে যাবে, সে থেকে সই, আর স্নিকের ইক, ঠিক আছে, এই সই। প্রকৃতির আদিতে যদি রস্যকার থাকে তাহলে কি হবে, যেমন দেখেন পুরাণ, পুরাণ যোগ স্নিক, পুরাণ যোগ স্নিক কি হয়ে যাবে, আছে পু হয়ে যাবে পৌ, পৌরাণ। পুরাণ থেকে হয়ে গেল পু থেকে পৌ, পৌরাণ, স্নিকের ইক, তাহলে ইক এর সাথে ই আর ক, ইক, হলো পৌরাণিক। তারপরে দেখেন ভূত যোগ স্নিক কি হয়ে যাবে, ভৌতিক। আছে ভূ, তাহলে হয়ে যাবে ভৌত, আর এখানে ভৌতিক। যোগ যোগ স্নিক আছে যৌ হয়ে যাবে যৌ, তাহলে যৌ গ গ, তাহলে যৌ গয়ের রস্বইকার আর ক ইক, যৌগিক। বুঝতে পারছি তো, বলেন ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা কমেন্টস করেন। রিকার থাকলে আর হয়, যেমন দেখেন ক্রি যোগ নক, ক্রি যোগ নক কি হবে, ক্রি যোগ নক কি হবে, আছে ক্রি হয়ে যাবে কি আর, তাহলে রিকারের পরিবর্তে আর, তাহলে ক যোগ আর কার, আর এখানে নক কি হওয়ার কথা, কার নক, তাই না, কার নক হওয়ার কথা না, কিন্তু কার নক হবে না, হবে কি নক প্রত্যয়ের মূর্ধন্যটা ঈদ, মূর্ধন্যটা ঈদ হয়, নক প্রত্যয়ের মূর্ধন্য ঈদ হয়, তাহলে বাকি থাকলো ক, তাহলে এখানে কার আর এখানে ক, কারক। ঠিক আছে, অকার থাকলে আকার হয়, যেমন দেখেন, আচ্ছা অকার থাকলে আকার সেটা দেখি। এইবার বলেন এই যে সংসার যোগ স্নিক, সাংসারিক, সাংসারিক, এখন বলেন সাংসারিক কিভাবে হলো, সংসার থেকে সাংসারিক এটা কিভাবে হলো, স ছিল স হয়ে গেল সা, কেন সা হলো, কারণ প্রকৃতির আদিতে যদি অকার থাকে তাহলে তা আকার হয়ে যাবে, আছে স হয়ে গেল সা, এই হলো সংসার, আর শেষে এই হলো সাংসারিক। আশা করি এতটুকু আপনাদের পরিষ্কার হয়েছে। বলেন কারো কোনো কোশ্চেন, ঠিক মতো লিখে নিয়েছেন কিনা, ঠিক মতো লিখেছেন? ওকে, তাহলে এবার কোথাও কোনো বুঝতে সমস্যা আছে, আমি আবার একটু রিভিউ করে দিই। রস্বইকার দীর্ঘইকার একার থাকলে ঐকার, রস্বকার দীর্ঘকার ওকার থাকলে ঔকার, রিকার থাকলে আর অকার থাকলে আকার। আমরা দেখলাম ইতিহাস, এখানে বর্ণ আছে রস্বই, তাহলে রস্বই পরিবর্তে পরিবর্তিত হবে ওই হয়ে যাবে,
ইতিহাস থেকে ঐতিহাস আর স্নিকের ইক। ঠিক আছে, তাহলে এইগুলো আমি এখানে স্নিক একটা প্রত্যয় দিয়ে সাধারণত আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করেছি, কিন্তু প্রত্যয় কি আর একটা, আরো প্রত্যয় আছে, ঠিক না? আরো প্রত্যয় আছে, তো এই সমস্ত প্রত্যয় আপনাদেরকে কি করতে হবে, শিখে নিতে হবে। আমরা এতক্ষণ যেটা দেখলাম যে প্রত্যয়ের ক্ষেত্রে তিনটা জিনিস জড়িত, একটা হলো ইথ, আর একটা গুণ এবং বৃদ্ধি। ইথ হলো কি, প্রত্যয় কতটুকু কতটুকু অংশ বাদ যায় সেটা আমাদেরকে দেখে নিতে হবে। আর গুণ বৃদ্ধি, কখন গুণ হয় কখন বৃদ্ধি হয় এটা আমাদেরকে দেখে নিতে হবে। কথা কি বুঝেছি? এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে প্রত্যয় সমান সমান আমাদের কাছে পানি হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে কতগুলো উদাহরণ দিব, সেই উদাহরণগুলো আপনারা করার চেষ্টা করবেন। ঠিক আছে? কয়েকটা উদাহরণ দিয়ে আপনারা একটু চেষ্টা করেন। ওকে, আপনারা এই কয়টা একটু করার চেষ্টা করেন। কয়েক মিনিট টাইম দিলাম, করেন। চলে যাবো, কিছু বলবো না, তুমি এখন থাকো।
করছেন করছেন চেষ্টা করছেন, চেষ্টা করেন, না হলে তো আমি বলেই দিব। আচ্ছা, এবার আমি একটু আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করি, একটু খেয়াল করবেন, মিলিয়ে নেন আগে। দেখেন এখানে কি আছে, আমরা বলেছিলাম যে যদি আগে রস্বই দীর্ঘই বা একার থাকে তাহলে ওই কার হয়, তাই না? তাহলে এখানে কি আছে, যদি ওই বা ওই কার থাকে তাহলে আমরা এখানে কি বুঝে নিব, আদিতে রস্বই বা রস্বইকার আছে। আদিতে যদি রস্বই বা রস্বইকার থাকে তাহলে ওই কার হয়, দীর্ঘই বা দীর্ঘইকার থাকে তাহলে ওই কার হয়, এ বা একার থাকলেও ওই কার হয়। তাহলে ওই বা ওই কার কখন হয়, যদি আদিতে রস্বই বা রস্বইকার, দীর্ঘই বা দীর্ঘইকার, এ বা একার থাকে। তাহলে এখানে কি আছে, ওই কার আছে, তাহলে ওই কার বলে এখানে কি হবে, তিনটা অপশন, রস্বই দীর্ঘই বা একার, তিনটার যে কোনটা হবে, রস্বই অথবা দীর্ঘই অথবা একার, এই তিনটা কালে যে কোনো একটা হবে। তারপরে কি হবে, ব ব যদিও দীর্ঘইকারটা এপারে বসে, তাই না, মানে দীর্ঘইকার যদি বসে তাহলে পরে, আর রস্বই বা একার আগে। তাহলে ব, তারপরে তালবস্যয়ে। আর এখানে দেখেন একটা বিষয় প্রথমে খেয়াল করবেন, সেটা হলো প্রত্যয়টা কি আছে, প্রত্যয়টাকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। তো আমরা এই যে দেখেছি সাংসারিক ইক প্রত্যয়, যত ধরনের শব্দের শেষে ইক আছে, বার্ষিক, ষান্মাসিক, সাময়িক, তারপরে বৈশ্বিক, ঐতিহাসিক, প্রত্যেকটা শেষে ইক আছে। তাহলে ইক থাকলে বুঝে নিবেন সেখানে প্রত্যয় যুক্ত আছে স্নিক। তাহলে এখানেও কি দেখবো আমরা, এখানেও আমরা কি দেখবো, প্রত্যয় কি আছে, ইক আছে না, সুতরাং প্রত্যয়টা হবে স্নিক। ঠিক আছে, তাহলে ই আর ক যদি বাদ দিই, বাকি থাকলো বয়ইকার, তালবস্যয় ব, বৈশ্য। এখন বৈশ্য বই কখন হয়েছে, আদিতে হয় একার রস্বইকার ছিল, অথবা দীর্ঘইকার ছিল, অথবা একার ছিল। এখন তালবস্য ছয়ের নিচে ব, ব তালবস্যের নিচে ব, এখন বয়ের আগে কোনটা বসাবেন, রস্বইকার, দীর্ঘইকার, নেকার। যদি রস্বই দিই তাহলে এরকম দেখতে পাবো আমরা, যদি দীর্ঘই দিই এরকম দেখতে পাবো, যদি একার দিই তাহলে এরকম দেখতে পাবো, বেশ্য। বেশ্য নাকি বিশ্ব, নাকি এই বিশ্ব। তো আমরা এই জীবনে কখনোই বিশ্ব বানানে দীর্ঘইকার দেখি নাই, এটা রস্বইকারই আমরা দেখেছি। সুতরাং শব্দটা হবে, এগুলোর একটাও নয়, মানে রস্বইকার দিয়ে লিখতে হবে। তাহলে বিশ্ব যৌষ্ণিক বৈশ্বিক। ঠিক একইভাবে বার্ষিক কেমনে হবে, তাহলে বার্ষিক এখানেও দেখেন, এখানেও ইক প্রত্যয়, তাহলে ইক, ইক বা স্নিক,
তাই না? এখানে স্নিক, তাহলে বাকি থাকলো কি বয় আকার মূর্ধন্য স্বয় রেফ। আকার কখন হয়? যখন অকার থাকে তখন আকার হয়। তাহলে আকার আছে এখানে, সুতরাং অকার হবে। বর্ষ, তাহলে বর্ষ যোগ স্নিক সমান সমান বার্ষিক। আপনি কি ঠিক করে দেখতে পাচ্ছেন? ওকে, তারপরে দেখেন আগ্নেয়। আমি তো এখানে একটা প্রত্যয় দেখিয়েছি, এখানে প্রত্যয়টা হলো এও। এও মানে স্নেহ। স্নেহ থেকে মূর্ধন্য সমূর্ধন্য ইত হয়ে এও হয়, তাহলে স্নেহ। বাকি থাকলো কি আ আর গয়না আগ্ন। তো এখানে শব্দটা অ থেকে আ হয়েছে, অ আর গয়ন অগ্ন। কিন্তু এখানে আগ্নেয় মানে অগ্নির ব্যাপার স্যাপার। এখানে অগ্ন, অগ্ন বলতে অগ্নির সাথে কোনো সম্পর্ক নাই। সুতরাং এখানে শব্দটা কি হবে? প্রত্যয়টা কি হবে? প্রত্যয়টা হবে, প্রকৃতিটা হবে একটা শব্দ হতে হবে অথবা একটা ধাতু হতে হবে। ধাতু কি সেটা আমরা পরে বলছি। তো শব্দ যদি হয়, আগুনের সাথে সম্পৃক্ত শব্দ অগ্ন না, শব্দটা হবে অগ্নি। তাহলে অগ্নি যোগ স্নেহ, অগ্নি যোগ স্নেহ আগ্নেয়, অগ্নি যোগ স্নেহ আগ্নেয়। দারিদ্র, এখানে দেখেন প্রত্যয়, এখানে যদি শব্দের শেষে জফলা থাকে তাহলে ধরে নিবেন ওই প্রত্যয়টা হলো, ওই প্রত্যয়টা হলো স্নো। ওই প্রত্যয়টা কি? স্নো। স্নো প্রত্যয় মূর্ধন্য সমূর্ধন্য যদি ইট হয় তাহলে জফলা যুক্ত হয়। তাহলে শব্দটা প্রত্যয় ছাড়া বাকি শব্দটা কি? দারিদ্র। কিন্তু দা কখন হয়? যখন প্রকৃতির শেষে, প্রকৃতির আদিতে অকার থাকে, অকার থাকলে তো আকার হয়। সুতরাং এখানে ছিল দ, দ থেকে দা হয়েছে, দ রি, তাহলে দরিদ্র যোগ স্ন দারিদ্র। ঠিক আছে, দরিদ্র যোগ স্ন দারিদ্র। আশা করি পরিষ্কার হয়েছে। তাহলে দ থেকে দা হয়েছে, রি দ্র দৈর ফলা, আর জফলা এসেছে এই যে প্রত্যয় থেকে। এই জন্যই আমি বলছি যে প্রত্যয়টাই আমাদের শিখতে হবে। কি কি প্রত্যয় আছে, প্রত্যয় কয় প্রকার, কি কি কোনটার কোন প্রকারের কি কি প্রত্যয় আছে এবং প্রত্যয়গুলো কি কি সেগুলো আমাদের শিখতে হবে। মানব, দেখেন মানব, এখানে মাথায় রাখবেন যে সমস্ত শব্দের শেষে ব থাকে তাহলে সেখানে বুঝে নিতে হবে প্রকৃতি শেষে রস্যকার ছিল। রস্যকার থাকলে সেখানে ব হয়, তাহলে বয়ের পরিবর্তে সেই এখানে, এখানে তো বয়ের পরিবর্তে রস্যকার, বাকি থাকলো দন্ত ন, ময়ে আকার। ময়ে আকার কখন হয়? যখন এখানে ছিল ম। তাহলে মনু, বলে না এই মনু খাইছো না খাইবা। মনু থেকে, মনু থেকে ম থেকে মা হলো দন্তন্য, আর বয়ের পরিবর্তে রস্যকার। অর্থাৎ প্রকৃতি শেষে যদি রস্যকার থাকে তাহলে রস্যকারের পরিবর্তে ব হয়ে যায়। তাহলে এখন প্রত্যয়টা কি? মনু থেকেই তো মানব হয়ে গেল, তাহলে প্রত্যয়টা কি? প্রত্যয়টা হলো স্ন। প্রত্যয়টা হলো স্ন, পুরাটাই স্ন এর কি হয়? পুরাটাই ইট হয়ে যায়। তাহলে বাকি থাকলো অ, এই তো অযুক্ত হয়ে গেল। ঠিক আছে, তাহলে মনু যোগ স্ন মানব। তাহলে এখানে একটা প্রত্যয় পেলাম, এখানে একটা প্রত্যয় পেলাম, এখানে একটা প্রত্যয় পেলাম, এখানে একটা প্রত্যয় পেলাম, এক একটা প্রত্যয় পাচ্ছি এখানে। হ্যাঁ, আবার দেখেন কার্য, কার্য মানে যদি রেপ থাকে, যদি রেপ থাকে তাহলে ধরে নেবেন সেখানে জ, জ যদি থাকে তাহলে প্রত্যয়টা হবে এইটাই, এই যে প্রত্যয় স্নো। তাহলে কা কখন হয়? কা তো না, এখানে কার, কি কার, কার। আর কজগার কার, আর কখন হয়? যখন অকার থাকে তখন এটা, মানে এরিকার থাকলে আর হয়। তাহলে এখানে কয় এরিকার হবে, কয় এরিকার থেকে কযোগ রিকা, রিকারের পরিবর্তে আর, তাহলে কজগার কার। আর এখানে কি এই যে মূর্ধন্য সমূর্ধন্য ইট হয়েছে, জ ফলা অন্তস্থ জ হয়ে বসেছে। আর এখানে একটা নিয়ম হলো প্রকৃতির শেষে যদি র থাকে তাহলে তার রেফ হয়ে যায়। প্রকৃতির শেষে র থাকলে কি হয়ে যায়? প্রকৃতির শেষে র থাকলে তা রেফ হয়ে যায়। বুঝি না কথাটা, আবার বলি। যেমন দেখেন ক্রি যোগ স্নো, তাহলে ক্রি থেকে কি হবে?
ক, রিকারের পরিবর্তে কি হলো? রিকারের পরিবর্তে ক যোগ আর, তাহলে সমান সমান কি হবে? কার। ক্রি যোগ ক যোগ আর কার, তাহলে ক্রি থেকে কার হলো। আর এখানে মূর্ধন্য সমুদ্ধনীত এই শেষে র আছে না, প্রকৃতি শেষে যদি র থাকে তাহলে রটা রেফ হয়ে যায়, তাহলে কা রটা রেফ হয়ে গেল, আর এই যে জ ফলাটা অন্তস্থ জ হয়ে বসলো, এই হলো কার্য। তাহলে ক্রি যোগ স্ন সমান সমান কার্য। এখানে আরেকটা আছে, এই যে বললাম প্রকৃতি শেষে র থাকলে তা রেফ হয়ে যায়। এখানে দেখেন, এখানে দেখেন আহার, আহার প্রকৃতি শেষে র আছে না, এই প্রত্যয় যদি যুক্ত হয়, স্ন প্রত্যয় যদি যুক্ত হয়, তাহলে প্রকৃতির শেষে র থাকলে তার রেফ হয়ে যায়, আর জ ফলা অন্তস্থ জ হয়ে বসে, আহার্য। তাহলে আ শব্দটা আ দিয়ে, এখানে অ থেকে আ আসে নাই, এই কারণে আ লিখলাম। আহার যোগ, হ্যাঁ, তারপরে অন্তস্থ জয়ের রেপ। অন্তস্থ জয়ের রেপ কোথা থেকে আসলো? রেপ কখন আসে? যদি প্রকৃতির শেষে র থাকে তাহলে রটা রেফ হয়ে যায়। আর এই যে মূর্ধন্য সমূর্ধন্য বাদ গেছে, জ ফলাটা অন্তস্থ জ হয়ে বসেছে। ঠিক আছে, এই হলো আহার যোগ। তাহলে আহার যোগ শুনো, আহার যোগ। কথা বুঝাচ্ছি? এখন আমরা এই প্রত্যয়টা, প্রত্যয়টা আমাদের দেখতে হবে, শিখতে হবে যে কোন প্রত্যয়, প্রত্যয় কি কি আছে এবং কোন প্রত্যয় কতটুকু যুক্ত হয়, কতটুকু বাদ চলে যায়, এইগুলো আমাদের কি করতে হবে? শিখতে হবে। কথা বুঝেছি? এখন আমি আপনাদের এই প্রকৃতি প্রত্যয় সম্পর্কে কিছু ধারণা দিয়ে নিয়ে আসবো। তাহলে বলেন প্রত্যয় কাকে বলে? প্রকৃতি প্রত্যয়। এতক্ষণে আমি আলোচনায় আসছি প্রকৃতি প্রত্যয়। এখন বলেন প্রকৃতি প্রত্যয় কাকে বলে? সোজা কথা স্যার, প্রকৃতির সাথে যা যুক্ত হয় তা প্রত্যয়, আর প্রত্যয়ের আগে যা যুক্ত হয় সেটা হলো প্রকৃতি। হ্যাঁ, সোজা কথাটা তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, একটু দেখানোর ব্যবস্থা করি। দেখেন, প্রকৃতির সাথে যা যুক্ত হয় সেটা প্রত্যয়, আর প্রত্যয়ের আগে যা যুক্ত হয় সেটা হলো প্রকৃতি। কথা কি বুঝেছি? এটা তো সাধারণ সাধারণ বলে স্যার, স্যার জিজ্ঞেস করছে বলতো ওই স্কুলটা কোথায়? তো বলছে স্যার আমার বাড়ির সামনে। বলে তাই নাকি? তো তোর বাড়ি কোথায়? তো বলছে স্যার স্কুলের সামনে। তো বলছে আরে বোকা ওই দুটো কোথায়? তো বলছে স্যার ওই দুটো তো সামনাসামনি। তো এইরকম আর কি। আচ্ছা, এখন প্রত্যয়টা কাকে বলবো? এই যে স্নিক, স্নেহ, স্ন, এগুলো প্রত্যয়। তাহলে প্রত্যয় কাকে বলবো? প্রত্যয় হলো যে সকল বর্ণ, লেখেন, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে বসে, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে বসে, ধাতু বা শব্দের পরে বসে, ধাতু বা শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে, ধাতু বা শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে, ধাতু বা শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে, তাদেরকে প্রত্যয় বলে। যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে বসে, ধাতু বা শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ গঠন করে, তাকে প্রত্যয় বলে। এটা বর্ণ হতে পারে বা বর্ণ সমষ্টিও হতে পারে। যেমন স্নিক, এখানে কয়েকটা প্রত্যয়, কয়েকটা বর্ণ। আবার আবার যেমন দেখেন এই যে স্নো, এখানে অবশ্য একাধিক বর্ণ, কখনো কখনো একটা বর্ণ হতে পারে, কখনো একের বেশি হতে পারে, এই জন্য বর্ণ বা বর্ণ সমষ্টি। তাহলে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে
বসে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে প্রত্যয় বলে। ঠিক আছে, এখন প্রকৃতি কাকে বলে? দেখেন প্রকৃতি কাকে বলে, দেখেন প্রকৃতি হলো প্রকৃতি কাকে বলে লিখেছেন? লেখেন নাম ধাতু, ধাতু বা নাম শব্দ। প্রকৃতি হলো ধাতু বা নাম শব্দ যার সাথে প্রত্যয় যুক্ত হয়। প্রকৃতি হলো ধাতু বা নাম শব্দ যার সাথে প্রত্যয় যুক্ত হয়। ঠিক আছে, প্রকৃতি হলো ধাতু বা নাম শব্দ যার সাথে প্রত্যয় যুক্ত হয়। এখন প্রকৃতি তাহলে দুই প্রকার। প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো নাম ক্রিয়া প্রকৃতি, একটা হলো ক্রিয়া প্রকৃতি, আর একটা হলো ধাতু প্রকৃতি, সরি নাম প্রকৃতি। একটা ক্রিয়া প্রকৃতি আর একটা হলো নাম প্রকৃতি। আমি এগুলো একটু মুছে দিচ্ছি, হ্যাঁ একটু মুছতে হবে, নাহলে আমার জায়গা হবে না। তাহলে একটা হলো প্রকৃতি দুই প্রকার, একটা হলো ক্রিয়া প্রকৃতি আর একটা হলো নাম প্রকৃতি। এখন এই যে ক্রিয়া প্রকৃতি এটাকে বলা হয় ধাতু, আর নাম প্রকৃতি এটাকে বলা হয় শব্দ। প্রকৃতি দুই প্রকার, একটা হলো ক্রিয়া প্রকৃতি আর একটা হলো নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির আর এক নাম ধাতু, আর নাম প্রকৃতির আর এক নাম হলো শব্দ। নাম প্রকৃতির আর এক নাম শব্দ। তার মানে প্রকৃতিটা আলটিমেটলি ধাতু বা শব্দ, একটা ধাতু অথবা শব্দ। কোনটা ধাতু আর কোনটা শব্দ? ধাতু কোনটা? ধাতু কেমনে বুঝবেন? ধাতু হলো মনে করেন আমরা কি বলেছি, মনে করেন করা, এটা কি করা? এটা একটা ক্রিয়াপদ। এটাকে যদি ভাঙি তাহলে কি বলবো? কর যোগ আ, কি হলো? করা। তাহলে কর এটা হলো ক্রিয়ার মূল অংশ, আ এটার ক্রিয়ার বর্ধিতাংশ। তাহলে ক্রিয়াপদের যে মূল অংশ এটাকে বলা হয় ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। কেন? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। দেখেন ক্রিয়াপদের মূল অংশকে, যেমন কর যোগা করা, এটা হলো ক্রিয়ার মূল অংশ, এটা হলো বর্ধিতাংশ। এটা হলো কর, এটা যে মূল অংশ এইটাকে বলা হয় ধাতু। তাহলে ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ঠিক আছে, এটা একটা মানে ধাতু কোনটা, ধাতু কি সেটা বোঝার জন্য একটা কথা বললাম, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ক্রিয়াপদ ধাতুকে চেনার জন্য আর একটা উপায় বলি, সেটা হলো যেটা ধাতু সেটার আগে একটা বর্গমূল চিহ্ন বসে। লেখেন ধাতু চেনার উপায় আর কি, ধাতুর পূর্বে রুট, ধাতুর পূর্বে কি বর্গমূল চিহ্ন বসে। লেখেন ধাতুর পূর্বে বর্গমূল চিহ্ন বসে, ধাতুর পূর্বে বর্গমূল চিহ্ন বসে।
3 নম্বর লেখেন ধাতু চেনার, তাহলে বর্গমূল চিহ্ন যেখানে দেখবেন বুঝবেন ওটা ধাতু। 3 নম্বর হলো ধাতু চেনার উপায় হলো এটা ধাতু নাকি শব্দ নাকি ক্রিয়াপদ, অনেক সময় কনফিউশনে পড়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে উপায়টা বলে দিচ্ছি। পুরুষ কয় রকমের? 3 রকমের, একটা সুপুরুষ, একটা কাপুরুষ, একটা বীরপুরুষ, নাকি? না না, একটা উত্তম পুরুষ, একটা মধ্যম পুরুষ, একটা নাম পুরুষ। মধ্যম পুরুষ কোনটা? তুমি, আমি, আমরা, এটা উত্তম পুরুষ বা প্রথম পুরুষ। তুমি, তোমরা, এটা হলো মধ্যম পুরুষ, আর সে, তারা, এটা হলো নাম পুরুষ। তাহলে মধ্যম পুরুষ এই যে তুমি, তোমরা, এই তুমি এটাকে যদি তুচ্ছ ভাবে আমরা গ্রহণ করি, তুচ্ছ ভাবে আমরা যদি এটাকে বলি, তাহলে কি বলবো? তুমি এটাকে তুচ্ছ ভাবে বললে কি বলবো? তুই, বলি না তুই। এখন যে কোনো ক্রিয়াপদের সাথে যদি তুই কথাটা ব্যবহার করা হয় তাহলে যে রূপটা পাওয়া যাবে, যেমন মনে করেন খাওয়া একটা ক্রিয়াপদ, তাই তো? খাওয়াটা কি একটা ক্রিয়াপদ না? এখন এই খাওয়া এর আগে যদি আমি তুই কথাটা ব্যবহার করি বর্তমান কালে, তাহলে কি বলবো? তুই, কি বলবো? খা, তুই খা। এই যে খাটা বলছি, এই খাটাই হলো ধাতু। তাহলে কথাটা একটু লিখে নেন যে মধ্যম পুরুষ তুমি, মধ্যম পুরুষ তুমিকে, মধ্যম পুরুষ তুমিকে, মধ্যম পুরুষ তুমিকে যে কোনো ক্রিয়াপদের আগে বসালে মধ্যম পুরুষ তুমি, আচ্ছা একটু 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 মধ্যম পুরুষ তুমির মধ্যম পুরুষ তুমিকে লেখেন, তুমিকে তুচ্ছার্থে, তুচ্ছার্থে তুই, মধ্যম পুরুষ তুমিকে তুচ্ছার্থে তুই বলা হয়। মধ্যম পুরুষ তুমিকে তুচ্ছার্থে তুই বলা হয়, তুই বলা হয়। তারপর লেখেন যে কোনো ক্রিয়াপদের আগে তুই কথার তুই শব্দটি ব্যবহার করলে, যে কোনো ক্রিয়াপদের আগে তুই শব্দটি ব্যবহার করলে, যে কোনো ক্রিয়াপদের আগে তুই শব্দটি ব্যবহার করলে, যে কোনো ক্রিয়াপদের আগে তুই শব্দটি ব্যবহার করলে ক্রিয়ার যে রূপ পাওয়া যায়, ক্রিয়ার যে রূপ পাওয়া যায়, ক্রিয়ার যে রূপ পাওয়া যায় সেটাই হবে ধাতু। যে কোনো ক্রিয়াপদের আগে মধ্যম পুরুষ তুমিকে তুচ্ছার্থে তুই তুই ব্যবহার করলে যে রূপ পাওয়া যায় সেটাই হবে ধাতু। তার মানে যে কোনো ক্রিয়াপদের আগে তুই শব্দটা ব্যবহার করলে যে রূপ পাওয়া যাবে সেটাই হবে ধাতু। যাওয়া ক্রিয়াপদ, তুই যা, তুই খা, তুই পড়, তুই মর, তুই ধর, তুই যা বলছেন তুই এর পরে সবটাই হলো ধাতু। মানে ধাতু চেনার একটা উপায় হলো ক্রিয়াপদের মূল অংশ। যদি সেটা বুঝতে না পারেন তাহলে আহ তাহলে রুট চিহ্ন দেখবেন, বর্গমূল চিহ্ন, এটাও দেখে পেলেন না, তাহলে কোনটা হবে? তাহলে তুই কথাটা ব্যবহার করবেন সেটার আগে, যে রূপটা পাবেন ওটাই হলো ধাতু। কথা কি বুঝেছি? বলা ক্রিয়াপদ তুই বল, খাওয়া ক্রিয়াপদ তুই খা, যাওয়া ক্রিয়াপদ তুই যা, এরকম। এই যে যা, খা, পড়, এগুলো এগুলো হলো ধাতু। তাহলে আমরা কি দেখলাম? যে প্রকৃতিটা হবে একটা ধাতু, আর ধাতু কোনটা সেটা আমরা চিনলাম। এবার আসি নাম শব্দ, নাম শব্দ বা শব্দ। নাম প্রকৃতির আর এক নাম হলো শব্দ। শব্দ কোনটা? শব্দ কোনটা? যাদের অর্থ আছে সেটা হলো শব্দ, আর যার অর্থ নাই সেটা হলো কি? যার অর্থ নাই সেটা হলো ধাতু। ঠিক আছে? এখন দেখেন ঢাকা একটা শব্দ, চেয়ার, টেবিল, বই, খাতা, পেন্সিল, এগুলো এক একটা শব্দ। ঠিক আছে? তাহলে কোনটা শব্দ কোনটা ধাতু আইডেন্টিফাই করতে পারবো তো? ওকে, এবার আসেন আমি একটু প্রকারভেদ নিয়ে কথা বলবো।
এখানে প্রত্যয়, প্রত্যয় কাকে বলে এটা বলেছিলাম তো না? প্রত্যয় কাকে বলে? যার সাথে যার সাথে প্রকৃতির পরে যা যুক্ত হয় তাই হলো প্রত্যয়। আর সংজ্ঞা দিয়ে বললাম, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে ধাতু বা শব্দের কি পরে বসে নতুন শব্দ গঠন করে তাদেরকে প্রত্যয় বলে। প্রত্যয় এটা দুই প্রকার, একটা কৃৎ প্রত্যয়, একটা হলো তদ্ধিত প্রত্যয়। একটা কৃৎ প্রত্যয়, একটা তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় দুই প্রকার। একটা হলো খাঁটি বাংলা, আর একটা হলো সংস্কৃত। তদ্ধিত প্রত্যয় এটা তিন প্রকার, একটা খাঁটি বাংলা, একটা হলো সংস্কৃত, আর একটা হলো বিদেশি। তাহলে দেখেন, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের মধ্যে মিল আছে। কি মিল? এই যে এখানে যেমন আছে খাঁটি বাংলা, এখানেও আছে খাঁটি বাংলা। কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয়ের ক্ষেত্রেও খাঁটি বাংলা পেলাম, তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রেও খাঁটি বাংলা পেলাম। আবার দেখেন, সংস্কৃত কৃৎ প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তার মানে কৃৎ এবং তদ্ধিত উভয়ের ক্ষেত্রেই সংস্কৃত প্রত্যয় পেলাম। আর তদ্ধিত প্রত্যয়ের আরেকটা প্রকার হলো বিদেশি তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে? তাহলে কি পেলাম? কৃৎ প্রত্যয় দুই প্রকার পেলাম, খাঁটি বাংলা কৃৎ প্রত্যয় আর সংস্কৃত কৃৎ প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার পেলাম, খাঁটি বাংলা, সংস্কৃত, বিদেশি। ঠিক আছে? এবার আমি আপনাদের এই তিন প্রকার প্রত্যয় শুধু একটু দেখিয়ে দেব। প্রথমে আসি খাঁটি বাংলা কৃৎ প্রত্যয়। আমি বলবো, আপনারা লিখে নেবেন। দেখা যাচ্ছে? অ, অন, অনা, অনি, অন্ত, অক, আ, আই, আও, আ, আই, আও, আন, আনি, আল, আরি, আন, আনি, আল, আরি। ঠিক আছে? আন, আনি, আল, আরি, তারপরে ই, ইয়া, উ, উয়া, তা, তি, লা। এগুলো হলো খাঁটি বাংলা প্রত্যয়। দেখেন, এগুলো খাঁটি বাংলা প্রত্যয়। অ, অন, অ, অন, অনা, অনি, অন্ত, অত। কি বললাম? দেখেন, আবার দেখেন, অ, অন, অনা, অনি, অন্ত, অক। আ, আই, আও, আ, আই, আও, আন, আনি, আল, আরি, আন, আনি, আল, আরি, ই, ইয়া, উ, উয়া। এখানে লিখেছি নিচে ই, ইয়া, উ, উয়া, হ্রস্ব অন্তস্থ আকার। তারপরে তা, তি, না, ই, ইয়া, উ, উয়া, ই, ইয়া, উ, উয়া, তা, তি, না। এগুলো হলো
কি প্রত্যয়? খাঁটি বাংলা কৃত প্রত্যয়। লেখেন খাঁটি বাংলা কৃত প্রত্যয়। লিখেছেন? খাঁটি বাংলা কৃত প্রত্যয়। লিখেছেন খাঁটি বাংলা কৃত প্রত্যয় লিখেছেন? খাঁটি বাংলা কৃত প্রত্যয়। আচ্ছা, এবারে আপনাদের আমি তদ্ধিত প্রত্যয়গুলো বলবো, সংস্কৃত প্রত্যয়গুলো বলবো। সংস্কৃত, খাঁটি বাংলা এগুলো, এবার সংস্কৃত প্রত্যয়গুলো বলবো। স্ন, স্নি, স্নো, স্নিক, স্ন, স্নি, স্নো, স্নিক, স্নিয়, স্নেয়, অনিয়, স্নেয়, স্নেয়, অনিয়। তারপরে ইট, হ্যাঁ, ইট, ইল, ইমন, ইষ্ট। ইট, ইল, ইমন, ইষ্ট। ত, তা, ত, তা, নিন, নিয়। ত, তা, নি, নিয়। ত, তম, তিন, তম, তিন, তম। তারপরে র, ল, স। বতুক, মতুক, বতুক, মতুক। তারপরে আয়ন, আল, ময়ট। এগুলো হলো সংস্কৃত। এগুলো হলো সংস্কৃত। ঠিক আছে, এগুলো হলো সংস্কৃত। এবার আমি বিদেশি প্রত্যয়গুলো বলবো। ওয়ালা, ওয়ালা, ওয়ান, আলা, কলা, সা, সে। ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা, সে। ঠিক আছে, গড়, দার, বাজ। বন্দি, সই, গড়, দর, বাজ,
বন্দি সই। দেখা যায় দরবাজ বন্দি বন্দি সই। হ্যাঁ, এগুলো হলো বিদেশি প্রত্যয়, এগুলো বিদেশি। তাহলে এগুলো খাঁটি বাংলা, এটা সংস্কৃত, আর এগুলো বিদেশি প্রত্যয়। ঠিক আছে, খাঁটি বাংলা, সংস্কৃত এবং বিদেশি প্রত্যয়। আপনারা এখন এই প্রত্যয়গুলো শিখে নেবেন, এই প্রত্যয়গুলো শিখে নেবেন। আর আমি আশা করি আপনাদের প্রত্যয় প্রত্যয় নিয়ে আপনাদের যে জটিলতাগুলো, সেই জটিলতাগুলো আশা করি দূর করতে পেরেছি। অন্তত বই পড়তে গিয়ে একটা শব্দ দেখলে, কি প্রকৃতি প্রত্যয় দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার ইট হয়েছে, এখানে গুণ হয়েছে, এখানে বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, তো আমি সংস্কৃত প্রত্যয়গুলি সবচেয়ে, এগুলো সহজ। অ, যেমন দেখেন পর যোগ অ, পর যোগ অ, পর, পর যোগ অ, পর, পর বা পর। এখানে দেখেন ধাতু যে কৃত প্রত্যয়, যেহেতু কৃত প্রত্যয় হলে এখানে কি থাকবে, কৃত দেখা যাচ্ছে না, দেখেন কৃত প্রত্যয় হলে এখানে হর্ষ চিহ্ন থাকবে, প্রকৃতির শেষে নিচে হর্ষ চিহ্ন থাকবে, আর শেষে প্রথমে একটা কি হবে, ধাতু চিহ্ন হবে। ঠিক আছে, তাহলে পর যোগ পর। যেমন দেখেন আই, যেমন দেখেন পর যোগ আই, পর যোগ আই কি হবে, পড়াই, পর যোগ আই পড়াই। মাতাল, যেমন মাত, মাত যোগ আল কি হবে, মাতাল, মাত যোগ আল মাতাল। ঠিক আছে, এইভাবে এগুলো যতগুলো প্রত্যয় আছে এখানে খাঁটি বাংলা কৃত আছে, আবার খাঁটি বাংলা তদ্ধিত আছে, মাথায় রাখবেন। একই প্রত্যয় ধাতুর পরেও বসতে পারে, শব্দের পরেও বসতে পারে। যেমন দেখেন এই যে আই প্রত্যয়, এখানে লিখেছি পর যোগাই পড়াই। আবার আমি যদি লিখি ঢাকা যোগ আই, হবে না, কি হবে, ঢাকাই, ঢাকাই শাড়ি, ঢাকাই লুঙ্গি, ঢাকাই এটা সেটা। তাহলে ঢাকা যোগাই ঢাকায়, আবার এখানে লিখেছি পর যোগাই পড়ায়। তাহলে আই প্রত্যয়, এখানেও আই প্রত্যয়। তাহলে ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়, আর শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তার নাম তদ্ধিত প্রত্যয়। তার মানে একটা প্রত্যয় সেটা কি হতে পারে, নামকরণ হবে কার পরে যুক্ত হচ্ছে। এই জন্য আমরা বলি তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় হলো ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হলো কৃত প্রত্যয়। তার মানে এখানে এখানে আইটা হলো কৃত প্রত্যয়, এখানে আইটা হলো তদ্ধিত প্রত্যয়। একই প্রত্যয় ধাতুর পরে যুক্ত হতে পারে, শব্দের পরেও যুক্ত হতে পারে। এখানে যেমন দেখেন এই প্রত্যয়গুলো সংস্কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত আছে, সংস্কৃত তদ্ধিত আছে। ধাতুর পরে যদি এই সংস্কৃত প্রত্যয় যুক্ত হয় তাহলে এটাকে বলবো মানে কি, ধাতুর পরে যদি এগুলো যুক্ত হয় তাহলে এগুলোকে কৃত প্রত্যয় বলবো, আর শব্দের পরে যদি যুক্ত হয় তাহলে এদেরকে তদ্ধিত প্রত্যয় বলবো। ক্লিয়ার কথাটা? তাহলে এই প্রত্যয়গুলো একটু শিখে নেবেন। তবে কিছু কিছু ভেরিয়েশন আছে, সংস্কৃত কৃত প্রত্যয় আর সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের মধ্যে অল্প কিছু পার্থক্য আছে, কয়েকটা কম বেশি আছে, এগুলো একটু আপনারা একটু দেখে নেবেন। আমি তবে যেগুলো দিয়েছি এগুলো আগে শিখে ফেলবেন। ওকে, তো কেমন হলো আজকের ক্লাসটা, আর আপনাদের কেমন লাগলো প্রকৃতি প্রত্যয়? আশা করি আপনাদের কাছে এটা একটু সহজবোধ্য করে তুলেছি। আর যেটা বলেছিলাম যে যদি মনোযোগ আপনাদের পুরোপুরি থাকে এবং ক্লিয়ারলি বোঝেন, আমি যতটুকু সংক্ষিপ্ত সারে বোঝানোর চেষ্টা করেছি, এটা যদি আপনাদের কাছে মনোযোগ থাকে তাহলে নিশ্চয়ই প্রত্যয়টা আজ থেকে আর আপনাদের কাছে
জটিল কিছু মনে হবে না, এটা আপনাদের কাছে ওই যে লিখেছিলাম প্রত্যয় সময় সমান পানি, আশা করি এখন থেকে পানি হয়ে যাবে। ঠিক আছে, দেখলে তবে প্রত্যয়গুলো শিখতে হবে আপনাদের, সংস্কৃত কোনটা, তদ্ধিত কোনটা, বিদেশি কোনটা, এগুলো শিখতে হবে। এই যে বিদেশি প্রত্যয় ওয়ালা, গাড়ি যোগওয়ালা গাড়িওয়ালা, বাড়ি যোগওয়ালা বাড়িওয়ালা, ওয়ান দার যোগওয়ান দারওয়ান, তারপরে আনা 16 আনা, পনা কি বেহায়া পনা, সা পানি যোগ সা পানসা বা পানসে, সা বাসে দুইটাই হয়। হ্যাঁ, গড় কারিগর বাজিগর, দার কি হ্যাঁ খবরদার, বাজ ফন্দিবাজ ধান্দাবাজ চাপাবাজ, বন্দি গৃহবন্দী নজরবন্দি, সই টেকসই মানানসই জুৎসই। ঠিক আছে, এগুলো হলো বিদেশি প্রত্যয়। তবে ওয়ালা ওয়ান আনা পনা সা সে আর গড় দার বাজ বন্দি সই দুইটার মধ্যে পার্থক্য আছে। কথা কি বুঝাচ্ছি? পার্থক্যটা হলো এগুলো হলো হিন্দি আর এগুলো হলো আরবি। ঠিক আছে, আরবি না, এগুলো ফার্সি, ফার্সি এগুলো হলো ফার্সি। এটা হলো হিন্দি, উপরে গুলো হিন্দি আর এগুলো হলো ফার্সি, গর্দার বাস বন্দি সই এগুলো ফার্সি। ঠিক আছে, তার মানে ফার্সি প্রত্যয় দিয়ে যে শব্দ তৈরি হবে সেগুলো কি হবে, ফার্সি শব্দ হবে, তাই না? আহ, যে কারিগর বাজিগর এগুলো কি ফার্সি শব্দ। ওকে, তো আজকে এই পর্যন্ত রাখলাম। আশা করি ক্লাসটা আপনাদের কাছে আহ, বোধগম্য হয়েছে, আমি বোঝাতে পেরেছি। আর আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই জানাবেন। আহ আপনাদের সাথে এটাই শেষ ক্লাস ছিল। আহ 360 ক্লাস নিলাম, ব্যাকরণের একটা ক্লাস নিয়েছি, আর অন্যান্য ক্লাসগুলো তো আপনাদের তৌহিদ স্যার নিয়েছে। আশা করি সাহিত্য ব্যাকরণ মিলে যা আলোচনা করেছি একটু মনোযোগ দিয়ে যদি এগুলো একটু দেখে থাকেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আর আম, আপনাদের সাথে তো দেখা হলে আপনারা কথা না বললে তো আর আমি চিনতে পারবো না যে স্যার আমি আপনার প্রাইমারি ব্যাচের অমুক ব্যাচের স্টুডেন্ট ছিলাম, ক্লাস করেছিলাম, বললে না চিনবো। ঠিক আছে, আর যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রবলেম মনে হয়, যেহেতু আপনাদের সাথে ক্লাস শেষ হয়ে গেল, যদি কোনো ইনফরমেশন নিয়ে কনফিউশন থাকে তাহলে প্রয়োজনে আমার নাম্বারটা একটু টুকে রাখবেন, 01711462970। এই নাম্বারে প্রয়োজনে নক দিতে পারেন যদি কোনো কনফিউশন সৃষ্টি হয়। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।